নমস্কার বন্ধুরা, আমি অনুরাধা আবার এসেছি তোমাদের কাছে বাংলা সাহিত্যের কিছু মণিমুক্তর সামান্য খোঁজ দিতে, হদিশ দিতে। আর কয়েকদিন কবিতার পরে আবার একটা গল্প নিয়ে এসেছি। এই বইটা তোমাদের আগেও দেখিয়েছি, সেরা সন্দেশ। সন্দেশ বলে যে পত্রিকা বেরোতো, তার থেকে বেশ কিছু গল্প কবিতা লেখা নিয়ে এটা সংকলন একটি। আর এই সন্দেশ পত্রিকা বলেছিলাম যে রায় পরিবার, মানে সত্যজিৎ রায়, তার বাবা সুকুমার রায়, তার বাবা উপেন্দ্র কিশোর রায়, সেই রায় পরিবারের একটা প্রোডাকশন। এবং ভীষণ ভালো ভালো, চিরকালই ভীষণ ভালো ভালো লেখা এর মধ্যে থেকেছে। আমি ওই সময় পড়তে পারিনি, কিন্তু পরবর্তীকালে এই সংকলনটা বেরিয়েছিল, এটা নিয়েছে এবং মোটামুটি যা লেখাই পড়েছি এখান থেকে, কবিতাই বলো গল্পই বলো, অন্যরকম একটা ভালো লাগায়। এত বৈচিত্র্যময় সব লেখা, এত ডাইভার্স, এত ভ্যারাইটি, যে ভীষণ ভালো লাগে যেই লেখাই পড়ছি। গল্প পড়াটা একটু মুশকিল আমার ক্ষেত্রে, কারণ আমি চেষ্টা করি কবিতা বা গল্প যাই বলি সেটা একটা মানে দিনের মধ্যেই সেটাকে বলতে, এবং সেটার একটা ইংলিশে সেটা বোঝাতে, যাতে যদি তোমরা কোনো দিন কাউকে শোনাতে চাও, বোঝাতে চাও, তাহলে সুবিধা হয়। সেই হিসেবে আমি ইংলিশেও বলি, চেষ্টা করছি। তাই গল্প পড়লে হয় না, হয়তো পরবর্তীকালে যদি তোমরা আরও আমাকে তোমরা মনে করো যে আমি আরও বেশি আসি তোমাদের কাছে এই সব গল্প, কবিতা ইত্যাদিগুলো নিয়ে, বাংলা সাহিত্যের যেগুলো হিডেন জেমস, যেটা আমাদের পরের জেনারেশনের কাছে যারা অনেকটাই তারা জানতে পারবে না, বা কারণ তারা কলকাতার বাইরে আছে বা ভারতবর্ষের বাইরে আছে, তাদের জন্য এগুলো নিয়ে যদি ফেরত আসি তোমরা চাও, তাহলে হয়তো গল্প আরও বেশি পড়বো। তখন হয়তো দুটো ভাগে ভাগ করা থাকবে। তাই আপাতত গল্প পছন্দ করলে আমাকে দেখতে হয় যেটা কেন খুব ছোট গল্প হয়, খুব বেশি সময় না লাগে। যাই হোক, এই সন্দেশ, সেরা সন্দেশ, আর এই গল্পটা পড়বো আমি, পটকান যখন পটকালো। আর এটা লিখেছেন হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায় একজন ভীষণ বিখ্যাত বাংলার লেখক, এবং ওনার ফোর্টে বা ওনার মানে যেটা সবচেয়ে বেশি আমার মতে স্ট্রং পয়েন্ট, সেটা হচ্ছে কিশোর উপন্যাস। উনি এত অসাধারণ কিশোর উপন্যাস লেখেন যে বয়সে তুমি পড়ো, মানে অনেক বুড়ো বয়সেও যদি তুমি পড়ো সে কিশোর উপন্যাস, তোমার মুখটা হাসিতে ভরে উঠবেই, তোমার মনটা ভালো হয়ে যাবে, এরকম ভালো লিখতেন। অনেক বড়দের বইয়ে উনি লিখেছেন যেগুলো খুবই ভালো, আমি কিছু পড়েছি, বেশি পড়িনি, কিন্তু যেগুলো পড়েছি সেগুলো অসাধারণ, মনকে ছুঁয়ে যাওয়ার মতো। কিন্তু বলে না, যেটা পড়লে কিছু একটা, কোনো ভালো সিনেমা দেখলে বা কোনো একটা ভালো বই পড়লে যেমন মন ভালো হয়ে যায়, ওনার কিশোর উপন্যাসগুলো সেইগুলো, মানে সব বিখ্যাত বিখ্যাত ক্যারেক্টার, একটা খুব স্ট্রং ফিচার ওনার সব লেখাগুলোর মধ্যে হচ্ছে একটা খুব ভালো ভূত থাকে, ফ্রেন্ডলি ভূত থাকে। হ্যাঁ, মানে মানে বেশিরভাগ সময় তারা সবসময় মানে যে প্রোটাগনিস্ট বা যে নায়ক নায়িকা তাদের সাহায্য করে। এবং পটকান যখন পটকালো, একটা ছোটো গল্প, কিন্তু সেটাও খুব মজাদার গল্প। পটকান একজন পালোয়ানের নাম, এবং সে পটকালো মানে পটকে গেল কীভাবে, বা পড়ে গেল কীভাবে, বা সহজ ভাষায় হেরে গেল কীভাবে, সেই নিয়ে গল্পটা আমি পড়ে শোনাচ্ছি। এক একটা প্যারাগ্রাফ পড়বো, তারপর এক দুটো প্যারাগ্রাফ পড়বো, তারপর একটু করে এক্সপ্লেন করবো। পটকান যখন পটকালো, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পটকান পালোয়ান ছিল শেরপুরের গর্ব। সে চেহারা না দেখলে বিশ্বাস হয় না। 60 ইঞ্চি বুক, 80 ইঞ্চি পেট, গরিলার মতো হাত পা। শরীরটার কোথাও কোনো ভেজাল নেই, ভুঁড়িখানা ঢালের মতো শক্ত। পটকান পালোয়ান ভুঁড়ি দিয়ে বিস্তর কুস্তিগিরকে চেপে দমসম করে দিয়েছে। মানে শেরপুর বলে একটা জায়গা, সেখানকার থাকতো এই পালোয়ান পটকান। বিশাল চেহারা, যেমন তার মানে বুকের মাসেলস যেমন, তেমনি তার হাতের মাসেলস, বিশাল গরিলার মতো বলছে চেহারা আর কি। আর কোথাও কোনো ভেজাল নেই, মানে শরীরটা যেখান থেকেই তুমি দেখো মনে হবে খুব শক্তপোক্তভাবে গঠিত। ভেজাল মানে হচ্ছে ইমপিওর জিনিস বেসিক্যালি। তো ভুঁড়িটাও বলছে ভীষণ, মানে তরোয়ালের যে ঢাল থাকে, মানে তরোয়াল আর ঢাল দিয়ে তো ব্লক করে, সেই ঢালের মতো ভুঁড়িটা, সেই ভুঁড়ি দিয়েই নাকি সে অনেক কুস্তিগিরকে চেপে দমসম করে দিয়েছে, মানে তাকে হারিয়েছে, সোজা কথায়। চেপে দমসম করা তো একটা টার্ম এরকম। তিনকুলে পটকান পালোয়ানের কেউ ছিল না। খুব অল্প বয়স থেকেই ভীষণ খাই ছিল বলে খিটখিটে বাপ তাকে ঘর থেকে বের করে দেয়। সেই থেকে পটকান বিবাগী। অবশেষে বাপ এখন নেই, মাও গত হয়েছেন। পটকান তাই একা আনন্দে থাকে। সকালে দঙ্গলে গিয়ে তেল মাটি মাখে, কসরত করে, মুগুর ভাজে, অসংখ্য ডন বৈঠক দেয়, 1 সের ছোলা দিয়ে সকালে জল খায়।
এবার ওর খাবার এরপরে খাবারটা বলছি, তার আগে এইটুকুনি বলে দিই, এটা একটা প্যারাগ্রাফেরই প্রথম ভাগ। মানে পটকানের কোনো মানে আত্মীয় স্বজন ছিল না, তার সে ভীষণ খাওয়া দাওয়া করতে বলে তার রাগী মানে খিটখিটে বাবা, সে তাকে ঘর থেকে বার করে দেয়। তাই থেকে পটকান বাড়ি ছাড়া। এখন কেউ নেই, কিন্তু এখনও আনন্দেই আছে। সকালে গিয়ে কুস্তি যে আখড়া, যে দঙ্গল, সেখানে গিয়ে তেল মাটি মেখে কসরত করে, মুগুর ভাজে, মানে প্র্যাকটিস করে, বেসিক্যালি কুস্তির প্র্যাকটিস করে। আর তারপর মানে অসংখ্য ডন বৈঠক, মানে ওই আপস অ্যান্ড ডাউনস, মানে পুশ আপস বেসিক্যালি যেটা ইংলিশে বলে, সেই সব করে। মানে সাধারণত, মানে সাধারণ ভাষায় বললে নানা রকমভাবে আর কি প্র্যাকটিস করে, যাতে সে পালোয়ানত্ব বজায় রাখতে পারে। এরপর কি খায়, এক সের ছোলা দিয়ে সকালে জল খায়। ছোলা মানে এক রকমের বাদাম, নিশ্চয়ই দেখেছো, বাট ভীষণ নিউট্রিশাস আর ভীষণ ফিলিং। হ্যাঁ, তো সেই এক সের মানে অনেকটা, আমার ধারণা, আমি মানে এক্স্যাক্ট ওয়েটটা বলতে পারবো না, কিন্তু আমার ধারণা 1 কেজির থেকে অনেকটাই বেশি আমার ধারণা। হতেও পারে, নাও হতে পারে, কিন্তু যাই হোক 1 সের মানে যথেষ্ট পরিমাণ। আর ছোলা 1 বাটি 1 মুঠো, এইটুকুনি, মানে একটা মুঠোতে যতটা আটে, সেটাও খেলে ভীষণ পেট ভরে যায়। যাই হোক, বেলা পড়লে রুটির পাহাড়, মাংসের পর্বত দিয়ে শেষ করে। মানে প্রচুর রুটি খায়, প্রচুর মাংস খায়। হ্যাঁ, বিকেলে 1 পুকুর দুধ আর 1 গামলা বাদাম বাটা খায়। 1 পুকুর দুধটা মানে অতিরঞ্জিত, মানে বাড়িয়ে বলেছেন, কিন্তু তার মানে অনেকটা দুধ খায়। আর 1 গামলা বাদাম, আবার বাদাম বাটা। ছোলাও খায় সকালে, আবার বাদাম বাটা, সেটাও ভীষণ হেভি, নিউট্রিশাসও বটে। পুষ্টি না রাখলে কি আর ওর শরীরটা বজায় রাখে, কিন্তু এইভাবেই ও খাবার দাবারটাকে ম্যানেজ করে, মেনটেন করে। আর রাতে ফের ঘিয়ের পরোটার বংশ লোপ করে 4টে মুরগি দিয়ে, মানে 4টে মুরগির মাংস, যেটা বিশাল, একটা মানুষের পক্ষে একটা মুরগির মাংস শেষ করা ভীষণ কঠিন। সে নাকি 4টে খায়, এবং মানে প্রচুর ঘিয়ের পরোটা দিয়ে, মানে সেটাও খুব নিউট্রিশাস, খুব ফিলিং, ভালো খাবার। অতটা ঘি খাওয়া বোধহয় উচিত না আজকের দিনে, আমরা যতটা স্বাস্থ্য সচেতন হয়ে গেছি, কিন্তু ও শরীর বজায় রাখতো, ওটা করতো এবং রাখতো শরীর বজায়, সেরকমভাবেই কুস্তি করতো বা প্র্যাকটিস করতো। এর ফাঁকে ফাঁকে এন্তার, ডিম, সবজি, মিছরি এক রকমের মিষ্টি হয়, খুব শরীর ঠান্ডা রাখতে ভালো, মানে উপকারী আর কি। শরবত চালান হয়ে যায় তার অজান্তে, মানে এই ছাড়াও ডিম খায়, সবজি খায়, মিছরি খায়, শরবত খায়। এইসব ছোটোখাটো খাবারগুলোকে সে খাওয়ার মধ্যে ধরে না, মানে এত কম ওর পক্ষে, হয়তো 10টা ডিম খেয়ে নিল, কিন্তু সেটা ওর পক্ষে খুবই সামান্য, সেই জন্য ও সেটাকে খাবারের মধ্যে ধরে না। ওই যেগুলো বললাম আগে আর কি, ছোলা, বাদাম, রুটি, মাংস ইত্যাদি, ঘি, পরোটা, মুরগি, এইসব, দুধ, তো যাই হোক, এইগুলোকেও খাবার বলে না, কিন্তু এগুলো চলে, এমন না যে খাবারগুলো মানে খায় না। পটকানের সঙ্গে সেবার লড়তে এলো পাঞ্জাবের ভীম সিং, তারও বিশাল চেহারা, খাওয়া দাওয়াও প্রায় পটকানের সমান। জমিদারের কাছারি বাড়িতে লোক ভেঙে পড়লো কুস্তি দেখতে। পটকান ভীম সিংকে 3 মিনিটে চিৎ করে হাত ছেড়ে বলল, ছো। জমিদারের দিকে চেয়ে হাত জোর করে বলল, হুজুর, বেয়াদবি মাফ করবেন, কিন্তু এসব চ্যাংড়া প্যাংড়ার সঙ্গে লড়ার জন্য আমাকে ডাকা কেন? মানে পাঞ্জাব থেকে ভীম সিং নামে একজন পালোয়ান এলো, সেও প্রচুর খায়, চেহারাও প্রায় বিশাল চেহারা। প্রচুর লোক এলো জমিদার বাড়িতে সে কুস্তি দেখবে, কিন্তু 3 মিনিটে পটকানোকে হারিয়ে তারপর জমিদার মশাইয়ের দিকে হাত জোর করে বললো, এইসব চ্যাংড়া প্যাংড়া, মানে এইসব রোগা মানুষের সঙ্গে লড়ার জন্য আমাকে ডাকা কেন? সবাই ভাবে ঠিক কথা, কিন্তু মুশকিল হলো পটকান লড়বেই বা কার সঙ্গে? দেশ বিদেশ থেকে যারাই লড়তে আসে, সে যত বড় ওস্তাদি হোক, পটকান 3 মিনিটের বেশি সময় নেয় না। লড়াই শেষে আবার বলে, ছো। জমিদারের থেকে চেয়ে অভিমানের সঙ্গে বলে, আনাড়িদের সঙ্গে কি আমাকে বরাবর লড়তে হবে হুজুর? মানে অনেক পালোয়ান আসে দেশ বিদেশ থেকে, কিন্তু 3 মিনিটের মধ্যেই পটকান তাদের হারিয়ে দেয়। আর তারপর ছো ছো মানে ছো এক্সপ্রেশনটা হচ্ছে, ইস কি বাজে, মানে কি অকারণ লড়াইটা হলো, ছো, ওই এক্সপ্রেশনটার মানে হচ্ছে ছো। হ্যাঁ, মানে এইভাবে সে এক্সপ্রেস করে যে কি একটা মানে বাজে লড়াইয়ে আমি পার্টিসিপেট করলাম, কি একটা, মানে কে একটা এসছিল আমার সঙ্গে লড়তে, তার কোনো মাথা মুন্ড নেই, তার কোনো মানে গায়ে জোর নেই, স্ট্যামিনা নেই, সে কেন এসছে, ছো। আর তারপর জমিদার থেকে সে একটু দুঃখী মুখ করে বলে, আনাড়িদের সঙ্গে, মানে যারা কোনো কিছু পারে না সেরকম, তাদের সঙ্গে কি আমাকে বরাবর লড়াই করতে হবে? জমিদার মশাই মহা সমস্যায় পড়ে বললেন, তা বাপু, তোমার যোগ্য কুস্তিগির পাই কোথায়? এরা যারা আসছেন লড়তে, তারাও সব নাম ডাকের লোক, কিন্তু তোমার কাছে কেউই ধোপে টেকে না দেখি। তার চেয়ে হুজুর বন্দোবস্ত করুন, ওরা 2জন করে আসুক লড়তে, আমি একা। তো জমিদার মশাই বলছেন, আমি কত নামি লোককে আনছি, কিন্তু কেউ তোমার কাছে ধোপে টিকছে না, মানে কেউ পারছে না তোমার কাছে লড়তে। তখন পটকানি ওনাকে সাজেশন দেয়, তার থেকে 2জনকে দিন, যদি 2জন মিলে আমাকে হারাতে পারে। তাই হলো, লড়তে এলো বচন পাণ্ডে আর হরিদোসাদ, 2জনকে দুবগলে নিয়ে হা হা করে হেসে ওঠে পটকান। তারপর তাদের মাটিতে ফেলে দিয়ে বলে, ছো ছো বলে জমিদার বাবুর দিকে তাকায়, হুজুর, দেশে কি আর মানুষ পাওয়া গেল না? হ্যাঁ, মানে
এবার দুজন লোক এলো, বচন পান্ডে আর হরিদু স্যার, তাদের দুই বগলের মানে বগল মানে হচ্ছে আন্ডার আর্মস, সেখানে নিয়ে চেপে চেপে হো হো করে হেসে তারপর ওদের ফেলে দিয়ে দুজন যেহেতু তাই দুবার ছো ছো বললো, আবার জমিদার মশাইয়ের কাছে হাত জোর করে বললো, হুজুর জমিদার মশাই আর কি বা দেশে কি আর মানে ভালো পালোয়ান ভালো লোক পাওয়া যাচ্ছে না? জমিদারবাবু মিয়ে গিয়ে বললেন, মিয়ে যাওয়া মানে খুব ডিপ্রেসড হয়ে যাওয়া, ডাম মানে দুঃখী হয়ে যাওয়া, বললেন যে তাই তো, এরা তো দেখছি তেমন কিছুই নেই, অথচ শুনেছিলাম এরা কিলিয়ে পাথর ভাঙে, 5 মণ ওজল তোলে, এক এক হাতে হাতি বুকে নেয়। তা সেসব গল্প কথা নয় বাপু, নিজের চোখেই দেখে এনেছি। আচ্ছা দেখি তোমার উপযুক্ত কাউকে পায় কিনা। তখন বলছে সত্যিই তো, এরা তো জানতাম খুব ভালো, এরা কিল মেরে বা ঘুষি মেরে পাথর ভেঙে দেয়, অনেক উঁচু উঁচু ভারী ওজন তোলে, হাতি ওদের বুকের ওপর দিয়ে চলে যায়, আমি নিজেও দেখেছি। যাকে দেখি তোমার মতো কাউকে পাই কিনা। এরপর 3 পালোয়ান লড়তে এলো একসঙ্গে, ভীষণ ভীষণ তাদের চেহারা, গোল্লা গোল্লা করে চায় আর দাঁত কিরমিট করে, তা সেই 3 জন যখন লড়তে নামলো তখন বেলুন চুপসে আমসত্ত্ব হয়ে গেল ফের। 3টেকে নিয়ে খালি লোফালোফি খেললো পটকান। চেঁচিয়ে জমিদার মশাইকে বললো, হুজুর যখন বলবেন তখনই 3 জনকে মাটিতে ফেলবো। হ্যাঁ, ফেললেও তাই। 3বার ছোঁ দিয়ে জমিদার মশাইয়ের দিকে তাকাতে জমিদার মশাই খুব ভয় পাওয়া মুখ করে মিনমিন করে বললেন, তাই তো বাপু, এ বড় মুশকিলে ফেললে তুমি। হ্যাঁ, তো এবার 3 জন এলো, 3 জনও মানে ভীষণ চেহারা, গোল্লা মানে বড় বড় চোখ করে তাকায়, দাঁত করে দাঁত কিরমির করে। হ্যাঁ, কিন্তু 3 জনেই মানে এই বিশাল চেহারা ছিল। বেলুন চুপসে আমসত্ত্ব হয়ে গেল। আমসত্ত্ব মানে হচ্ছে ম্যাঙ্গো মানে আম পাপড় যেটা হিন্দিতে বলে, বা মানে আমসত্ত্ব এক রকমের আমের খাবার যেটা চ্যাপটা হয়। তো বলছে বেলুন ফোলা ছিল, তার থেকে আমসত্ত্ব হয়ে গেল। তাদের নিয়েও জাগলিং করতে করতে জমিদার মশাইকে বললো যে যখন বলবেন তখন ফেলবো। তাই ফেললো, ফেলে আবার 3বার ছো 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 বললো। হ্যাঁ, তখন জমিদার মশাই খুব তাকালো, তখন জমিদার মশাই খুব দুঃখ করে মিনমিন করে মানে খুব নরম গলায় বলেন, কি বড় তো মুশকিলে ফেললে তুমি। তখন পটকান খুব বড় একটা শ্বাস ফেলে পটকান বলল, এরকম চললে আমাকে সাধু হয়ে হিমালয়ে চলে যেতে হবে দেখছি। এ কথায় সবাই ভারী চিন্তিত হয়ে পড়ে। জমিদার মশাইয়ের একে হার্টের ব্যামো, বা পায়ে বাত ব্যাধি, রক্তচাপের রোগ, রাত্রে ভালো ঘুম হয় না, পেটটা ভুটভাট করে সব সময়। তার উপর পটকানের এই কথা শুনে তিনি প্রায় অন্ন জল ছাড়েন আর কি। শেরপুরের গর্ব পটকান পালোয়ান সাধু হয়ে হিমালয়ে চলে গেলে লজ্জার সীমা থাকবে না। তো পটকান বলে, আর তো কারোর সঙ্গে লড়াই করে আমি পারছি না, আমি হিমালয়ে গিয়ে সাধু হয়ে যাব। এবার জমিদার মশাই খুব চিন্তিত হয়ে পড়লেন। একে ওনার অনেক অসুখ, কি হার্টের অসুখ আছে, আর্থ্রাইটিস আছে মানে বাপায় বাত ব্যাধি, বাত হচ্ছে আর্থ্রাইটিস, রক্তচাপের রোগ মানে হাই প্রেশার আছে। হ্যাঁ, রক্তচাপ মানে হাই প্রেশার, ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার আর কি। রাত্রে ভালো ঘুম হয় না, ইনসমনিয়া, পেটটা ভুটভাট করে সবসময়, মানে ডাইজেশন প্রবলেমও আছে। হ্যাঁ, হজম ঠিকঠাক হয় না। তারপরে এই কথা শুনে, পটকানের কথা শুনে তো প্রায় অন্য জল মানে ভাত খাবার মানে খাবার আর পানীয় সবই ছেড়ে দিলেন। কারণ শেরপুরের গর্ব পটকান পালোয়ান, সে যদি না থাকে, সে যদি চলে যায় হিমালয়ে, তখন খুব লজ্জা শেরপুর দেশটার জন্য বা জায়গাটার জন্য। শেরপুরের লোকেরা ভীষণ বিমর্ষ। পটকানের সঙ্গে কেউ লড়ে পারে না ঠিক, কিন্তু তা বলে একটু লড়াই হবে তো, খানিকক্ষণ কোস্তাকুস্তি করে তবে জিত হবে। এই যেন সব হেরোর দল মাটি নেওয়ার জন্যই আসে। এইসব হেরোর দলকে শেরপুরের লোকেরা হারু বলে উল্লেখ করে। যেতে বলে পটকানের জন্য নাম তারা দিয়েছে জিতেন। সবাই বলা বলি করে, জিতেনের সঙ্গে এবার কোন হারু লড়তে আসছে রে, মানে যারা হেরে, মানে শেরপুরের লোকেরা ভাবে হেরে যাক, কিন্তু তারাই একটু তো লড়াই করুক পটকানের সঙ্গে, মানে খানিকটা তো কুস্তি লড়াই হোক। 3 মিনিটের মাথায় সবাই হেরে যায়। তো হেরে যায় বলে ওদের নাম দিয়েছে হারু, আর পটকানের নাম দিয়েছে জিতেন। বলে যে জিতেনের সঙ্গে এবার কোন হারু লড়তে আসছে, মানে এটা ওদের চলতি কোলোকাল টার্ম বা এই চলতি ভাষায় এভাবে ওরা কথা বলে। তা হলো, এবার সারা দেশে লোক পাঠিয়ে তন্ন তন্ন করে খুঁজে মানুষের চেহারার 10 জন দানবকে ধরে আনা হলো। 3 দিনে তারা শেরপুরের সব খাবার খেয়ে ফেললো প্রায়। চারদিকে দুর্ভিক্ষের অবস্থা। 10 পালোয়ানের বাঘের মতো গড় আওয়াজ ছাড়ে, মানুষের ভাষায় কথাই বলে না। দিন মানে তারা নিজেদের সামলানোর জন্য নিজেদের শিকল দিয়ে বেঁধে রাখে। ভীষণ রাগী, কখন কার ঘাড় মটকে দিয়ে জেল হয়। তবুও শেষ রক্ষা হয় না বুঝি। তাদের যে ঘরে থাকতে দেওয়া হয়েছিল তা মজবুত পাকা ঘর, তবু 10 পালোয়ানের নড়াচড়ায় মেঝে দেবে গেল, দেওয়াল ভেঙে গেল একেবারে। একধারের হাঁক ডাকের চারধারে ভূমিকম্প হলো কয়েকবার। মানে 2 নয় 3 নয় 10 জন এসছে, বিশাল চেহারা। হ্যাঁ, তাদের বাঘের মতো তারা মানে এমন সারাক্ষণ গর্জন করে এরকম। হ্যাঁ, লোকজন মানে আর এত খায় মানে খুব তাড়াতাড়ি আর কি, মানে প্রচুর খাবার শেষ হয়ে গেল শেরপুরে। মানে দুর্ভিক্ষ মোটামুটি, মানে আর কি বলে দুর্ভিক্ষকে ইংলিশে বলে ফেমিন ফাস্ট না, মানে বেসিক্যালি খাবারের অভাব আর কি। হ্যাঁ, তো সেই আর কি। আর কখন মানে ওরা রাগী যে ওরা নিজেরাই নিজেদের ঘরের মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখে, যাতে অন্য কাউকে ওরা রাগে আবার মেরে না ফেলে। হ্যাঁ, কিন্তু এমন তারা নড়াচড়া করছিল, ওদের এমন একটা শক্তপোক্ত বাড়িতে রাখা হয়েছিল, কিন্তু নড়াচড়াতেই মানে মাটিটা নিচু হয়ে গেল চাপে, একদিকে দেওয়াল ভেঙে গেল। হ্যাঁ, আবার ভূমিকম্প হয়ে গেল, মাটি নাকি কেঁপে গেল। ওরা মানে এগুলো
বিবরণ আর কি, এগুলো ডেফিনেশন যে ওরা বলার জন্য যে ওরা কত বিশাল, তো কত বিশাল চেহারার আর কি পালোয়ান। হ্যাঁ, লড়াইয়ের দিন 4টে রথযাত্রার ভিড় ভেঙে পড়লো কাছারি বাড়িতে। হুলুস্থুলু কাণ্ড, 10 দানব দঙ্গলের মাটি কাঁপিয়ে এসে ঢুকলো একসঙ্গে। 10 জনের সঙ্গে একা লড়বে পটকান। রথযাত্রার ভিড় মানে রথের সময় তো খুব ভিড় হয়, তো 4টে রথযাত্রার ভিড় মানে প্রচুর লোক। এগুলো হচ্ছে মানে এক্সাম্পল, মানে বেসিক্যালি এইটা মাপকাঠি আর কি। এইভাবে মানে শীর্ষেন্দু মুখোপাধ্যায় বোঝাতে চেয়েছেন যে প্রচুর ভিড় হয়েছিল। হ্যাঁ, এগুলো তো তারপর বলছে যে বিশাল কাণ্ড। হ্যাঁ, তারা সবাই 10 জন একসঙ্গে ঢুকলো, মাটি কেঁপে গেল, আর সবাই একসঙ্গে পটকানের সঙ্গে একা লড়বে। চোখে দেখে কারো বিশ্বাস হচ্ছিল না ব্যাপারটা, কিন্তু কী ব্যাপার না, পটকান দঙ্গলে ঢুকে গুরু প্রণামটা সেরে নিল কেবল। তারপরেই দেখা গেল সে এক একটা দানবকে ধরে পটাপট ভিড়ের মধ্যে ছুঁড়ে ফেলে দিচ্ছে, ঠিক যেমন গদাইমালি বাগানের আগাছা তুলে ছুঁড়ে দেয় বেড়ার বাইরে। 2 মিনিটে 10 পালোয়ান সাবার করে ঠিক 10 বার ছোহ দিল পটকান। তারপর ভীষণ অভিমানের চোখে তাকালো জমিদার মশাইয়ের দিকে, বলল হুজুর। তো পটকান প্রথমে ঢুকে গুরু প্রণাম করলো, যে মানে মঞ্চে ঢুকে অনেকেই মানে সঙ্গীত শিল্পী বা নৃত্যশিল্পীরাও করে আর কি, আর ও তো কুস্তিগির, ও প্রণাম মাটিটা প্রণাম করে গুরু প্রণাম করলো। তারপর 2 মিনিটের মধ্যে 10 জনকে মানে উপরে ফেলে দিল আর কি ভিড়ের মধ্যে, মানে এক একজনকে ধরে ধরে ছুঁড়ে ফেলে দিল। কিরমভাবে উনি কম্প্যারিজনটা দিয়েছেন, যে মালি যখন মানে এখানে একজন মালির নাম বলেছে, গদাই মালি, সে মালি যখন বাগানে এসে, মালি মানে গার্ডনার, যে বাগানে এসে পুরনো পচা গাছ সেগুলো মাটি থেকে ছুঁড়ে বাইরে ফেলে দেয়, ও নাকি সেরকমভাবে ওই 10 জন বিশাল বাঘের মতো পালোয়ানকে ভিড়ের মধ্যে ছুঁড়ে দিল। তারপর জমিদার মশাইয়ের দিকে তাকে খুব অভিমান করে বলল, ও তারপর ফেলার পরে 10 বার ছো বলেছিল, ওটা হচ্ছে পটকান স্টাইল। তারপর বললো হুজুর। এইবার জমিদার মশাইয়ের রাগ হয়ে গেছে, রোগা ভোগা জমিদার মশাইয়ের চোখ মুখ লাল হয়ে গেছে অপমানে, রাগে অপমানে। হ্যাঁ, এত চেষ্টা করছি তাও পটকানকে মানে কেউ হারাতে পারছে না। তিনি কয়েকবার গলা খাঁখারি দিলেন। খাঁখারি মানে মানে গলা একটুখানি করে নিলেন আর কি, গলা একটুখানি কি বলবো সামলে নিলেন আর কি, যাই হোক। হ্যাঁ, তো বললেন যে হুজুর, পটকান বলল হুজুর এরা সব কারা এসেছিল হুজুর, এসব রোগা দুবলা লোক কোত্থেকে আনলেন? বলছে এইসব রোগা দুবলা হচ্ছে হিন্দি কথা, হিন্দিতে বেশি ব্যবহার হয়, মানে হচ্ছে রোগা লোক, এদের কোথা থেকে আনলেন? হঠাৎ জমিদার মাসি চেঁচিয়ে বললেন, চোপড়াও বেয়াদব, রোগা দুবলা লোক? হ্যাঁ, রোগা দুবলা লোক এরা সব? হ্যাঁ, তখন বলছে যে এত মানে ভীষণ রেগে গেছেন রবীন্দ্র মাসি, রেগে গিয়ে চুপড়াও মানে চুপ করো, এইসব রোগা, এদের লোক, এই লোকগুলোকে তোমার রোগা মনে হচ্ছে? বলতে বলতে রাগে দিকবিদিক জ্ঞান হারিয়ে জমিদার মশাই, দিকবিদিক জ্ঞান মানে কোনো ডিরেকশন, দিকবিদিক মানে হচ্ছে ডিরেকশন, কিন্তু দিকবিদিক জ্ঞান হারিয়ে মানে হচ্ছে কোনো কিছু না ভেবে জমিদার মশাই বাত ব্যাধির কথা ভুলে, মানে বাত মানে হচ্ছে আর্থ্রাইটিস, ব্যাধি মানে অসুখ, মানে সব অসুখের কথা ভুলে, হার্টের ব্যামোর কথা বিস্মরণ হয়, বিস্মরণ মানে ভুলে যাওয়া, স্মরণ মানে মনে করা, বিস্মরণ মানে ভুলে যাওয়া, তো হার্টের অসুখের কথা ভুলে গিয়ে রক্তচাপকে পরোয়া না করে, মানে হাই ব্লাড প্রেশারের মানে কোনো কেয়ার না করে, হাই ব্লাড প্রেশারকে মানে পাত্তা না দিয়ে, পেটের ভুটভাটকে উপেক্ষা করে, পেটে ভুটভাট হচ্ছে মানে ডাইজেশন প্রবলেম হচ্ছে, সেটাকেও কোনো মানে পাত্তা দিল না, এগিয়ে এলেন দঙ্গলের মাটির ওপর। হ্যাঁ, উনি এলেন দঙ্গলের মাটির ওপর, আর মানে যুদ্ধক্ষেত্রে এলেন। আর কিছুতেই তোমার শিক্ষা হয় না, হ্যাঁ, বলতে বলতে জমিদার মশাই এগিয়ে এলেন, বলতে বলতে জমিদার মশাই পটকানের ঘাড়টা ধরে এক ঝটকায় তুলে ফেললেন মাথার ওপরে, তারপর সে বাই করে ঘোরাতে লাগলেন, না দেখলে বিশ্বাস হয় না। জমিদার মশাই নাকি রোগা বোগা, হাজারটা অসুখে পড়ে, সে পটকানের মতো পালোয়ানের ঘাড় ধরে এরকম করে তুলিয়ে বাই করে ঘোরাচ্ছেন, আর কেউ বিশ্বাসই করতে পারছে না। হ্যাঁ, জমিদার মশাই নিজেই পারেন এত কিছু, কেন মানে পালোয়ান আনছিলেন? পটকান প্রাণ ভয় চেঁচাচ্ছে তখন, বাবা গো, গেলাম গো, মেরে ফেললো গো, কে কোথায় আছো, ছুটে এসো। মানে পটকান কিন্তু কোনোদিন ভাবতে পারিনি এই অবস্থা হবে, জমিদার মশাই এই অবস্থা করছে, তাই দেখো ভয় পেয়ে, বাবা গো, বাঁচাও গো, হ্যাঁ, কেউ মেরে ফেললো গো, কেউ এসো গো, মানে ওর তখন অবস্থা খারাপ হয়ে গেছে। কে শোনে কার কথা? কয়েকবার আচ্ছা সে ঘুরিয়ে জমিদার মশাই পটকানকে বেদম আছাড় মারলেন মানে পটকালেন, পটকান যখন পটকালো, এখানে হচ্ছে গল্পটা। তারপর হাত ঝাড়তে বললেন, ছো, এই হচ্ছে গল্পের শেষ। হ্যাঁ, অনেকটা সময় আমি নিয়ে নিয়েছি জানি, আমি ছবিটা দেখাই, একটু ভালো লাগবে তোমাদের। এই হচ্ছে পটকান সব এক একটা পটকান মানে এক একটা পালোয়ানকে ফেলছে যখন, আর এই হচ্ছে জমিদার মশাই, এই রোগা জমিদার মশাই নাকি শেষে পটকানকে পটকেছিল, মানে ফেলেছিল। খুব ছোট্ট করে তাড়াতাড়ি আমি ইংলিশে বলে দিচ্ছি গল্পটা। So once again I've come, and this is a story this time from Shera Sandesh, which is a collection of stories from the books Sandesh, which were taken out
or which have been published by the Rai family, which is another very eminent family of Bengal, and they've come up with numerous amazing creations. And Sandesh, this Shera Sandesh is basically a collection of all these different editions of Sandesh. And I'll read a story by Shishendu Mukhopadhyay, who is an amazing writer who has many stories written for adults, but he's mainly known for his stories or novels for young adults, teenagers and all. They are amazing. One very specific feature of his novels is that there'll be always a friendly ghost who will be there to help the protagonist. And this is a short story about a wrestler who's from the place called Sherpur, and his name is Potkaan. And he's creating, he's creating a problem in this for the zamindar, or for the landowner rather, in that place, zamindar, because he's not, nobody is able to fight him, or nobody is able to defeat him. So there are multiple wrestlers who come. Sometimes there is one who comes, and when one is not enough, like popular ones who are really popular in other parts. So some are from Punjab, some are from other times. If one is not enough, there's been two who's come, and there are three who've come, and everybody is smashed by Potkaan in 2 to 3 minutes. And after dropping each one on the ground, he says, "Cho, it's a mark of disgust, that what kind of fighters am I getting?" And after that, he will turn to the zamindar and say that, "Why do you get me such incompetent people? Isn't there anybody left in this country who can fight me?" And it's a very embarrassing situation for the zamindar, who tries to get a worthy competitor for Potkaan, but there's nobody. Potkaan is someone who eats a huge amount of food. He eats at night he has a dinner of 4 chickens. He has like a huge amount of milk and huge amount of nuts. Then he'll probably have a huge amount of chapatis or flatbreads with chicken for lunch. In between also he'll have lots of eggs and vegetables and other things, but those he doesn't consider as food itself. He has a huge amount of food, and he also practices a lot every day, so nobody's able to defeat him. And he's so upset that he says that maybe I'll have to go to the Himalayas to become a sadhu, denounce everything. And that has made the zamindar really worried, because he's the pride of Sherpur, and if he goes away from Sherpur, it will be really a shameful thing for Sherpur, the place, the country, the people, the zamindar, or rather the leader of the place. So that the zamindar is really worried. He has a lot of physical ailments, like he has arthritis, he has diabetes, he has high blood pressure, he has digestion problem, he has insomnia, and he has heart issues. But these things have additionally made him this claim by Potkaan that he'll go to the Himalayas to become a monk, because nobody is able to fight him. That has made him additionally worried. He's almost thought of leaving food, because he's so worried. And so what happens is, this time at the end he gets a collection of 10 fighters who are almost like demons, who roar like the tiger. They even tie themselves with iron chains, so that they don't go and hurt anybody. And they are even placed in a very strong house, but because they are moving around the house, the floor, it seems to have or rather the ground has gone down. One side of the one wall of the house has also broken. There's a food shortage in Sherpur, because they've eaten so much. So anyway, on the day of the fight, the same thing happens once again. Potkaan actually just throws them like a gardener actually throws out rotten plants from the garden. He just picks them up and throws them away. That's the same way Potkaan is described to have picked up these huge wrestlers one by one and thrown them away. And then he looks at the zamindar and says that, "Huzur, why are these thin men brought to fight with me?" And that's when the zamindar becomes very angry. He's had too much, so he's like, "I will
he forgets all about his all kind of ailments, heart, digestion, high blood pressure, insomnia, everything. And he says, oh, so you don't learn, right? Nobody can teach you, right? Nobody can defeat you, right? Now let me see. Then it seems it's a miracle that the zamindar, he picks up Potkaan by his neck, and he then, swings him around over his head, and then he throws him away. Meanwhile, Potkaan, when he's swinging him, Potkaan is like really scared. Let me go! Someone save me! Oh my God! Oh, please save me! But Zamindar doesn't listen. He just swings him, and then he throws him like flat on the ground, and then he says at the end of it, "Cho, cho." So like, as yet Potkaan was saying cho for one whenever he would defeat one wrestler, cho. If there were two, he would say cho cho. Three, if he would say cho cho cho. It's a mark of utter disgust. Like, how can these people be there? When the 10 people were there, he defeated them, and he again said 10 times cho. And now when he's finally defeated by the Zamindar says cho, and that's how the story ends. So Potkaan Jokhon Potkalo means he is defeated or he is thrown on the ground. So that's how the story of Potkaan being defeated. So that's a fun story, and of course the way they have described the examples he's given, huge, like really funny. But that's Shishendu Mukhopadhyay. Like his novels for teenagers and young adults, which always bring a smile to your face, this one is also similar. So do share it with your friends. তো এই হলো মোটামুটি, প্রচুর একটু লম্বা ভিডিও হয়ে গেল, আমি জানি কিছু করার নেই, কিন্তু চেষ্টা করলাম একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে। হয়তো পরবর্তীকালে গল্প আমি দুভাগে করবো, কারণ একটা ভাগে করাটা সত্যিই মুশকিল। ভালো লাগলে, যা আগেও বলেছি, LSC মানে লাইক শেয়ার সাবস্ক্রাইব, অ্যান্ড অফকোর্স মানে আরও মানে কমেন্টও লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট, রাইট? কি ভালো লাগলো, কি খারাপ লাগলো, আমি চেষ্টা করছি, হয়তো খুব এক্সাইটিংভাবে বলতে পারছি না, কিন্তু এগুলো আসলে পড়লে আরও বেশি মনটা ভালো মানে মনে আনন্দ লাগে। তাই শুনে কতটা আনন্দ লাগে আমি জানি না, কিন্তু যদি শুনে আবার বলছি তোমরা কেউ শেখার ব্যাপারে উৎসাহী হও, একজনও হও, তাহলে আমি ভীষণ খুশি হব। বা যদি আরও পড়তে মানে শুনতেও চাও আমার কাছে, তাহলেও সেটা আমার কাছে ভীষণ আনন্দের বিষয় হবে। যাই হোক, আবার আসবো। এরপরে ইচ্ছে আছে পালোয়ানদের নিয়ে আর একটা কিছু নিয়ে আসতে, কারণ এগুলো খুব মজাদার হয়, এই লেখাগুলো নিয়ে, পালোয়ানদের নিয়ে লেখাগুলো, কবিতাই হোক বা গল্প। তো আমার মাথায় একটা কিছু আছে, চেষ্টা করব, দেখি। কিন্তু আপাতত আজকের জন্য বাই, ভালো থেকো, টাটা, আবার দেখা হবে, টাটা।